আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। বলেছেন, বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতা মেনেই বাংলাদেশের কৌশল নির্ধারণ করতে হবে। রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া পরিদর্শনে গিয়ে এসব বলেন ডক্টর ইউনূস। ইমরুল হাসানের রিপোর্ট। বাংলার আকাশ রাখিব মুক্ত এমন স্লোগানে সপ্তাহব্যাপী আকাশ বিজয় নামে বার্ষিক মহড়ার আয়োজন করে বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনীর সামরিক প্রস্তুতি, কৌশলগত দক্ষতা অর্জনে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সকল ইউনিট অংশ নেয় এতে। মহড়ায় বিমান বাহিনীর বৈমানিকরা আকাশ যুদ্ধের রণকৌশল সহ বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করে। বুধবার কুর্মিটোলার সমাপনী মহড়া পর্যবেক্ষণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় তিনি বলেন, বাংলাদেশ শান্তির পক্ষে, তবে যুদ্ধ প্রস্তুতিও থাকতে হবে। পৃথিবীতে যুদ্ধ হোক, এটা আমরা কামনা করি না, কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। দেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে কৌশল নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি, তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়। মহড়ায় অংশগ্রহণকারীদের প্রশংসা করে ডক্টর ইউনূস বলেন, দেশপ্রেম ও পেশাদারিত্ব ধরে রাখলেই নিরাপদ ও সমৃদ্ধ দেশ গড়া সম্ভব। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে বাধা এবং বাদী ও সাক্ষীদের হুমকির অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে প্রসিকিউশন। শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আগামী ১৫ই মের মধ্যে শেখ হাসিনাকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। এরপর বিভিন্ন মাধ্যমে ভারত থেকে দেশে থাকা নেতাকর্মীদের নির্দেশনা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। এমনই একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে শেখ হাসিনা বলেছেন ২২৭ জনকে হত্যার লাইসেন্স তিনি পেয়ে গেছেন। সেই কথোপকথন যে তা ফরেনসিক রিপোর্টেও প্রমাণিত হয়। যারা এই মামলাগুলো করেছে তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি, এবং এদের বাড়িঘর ভাঙচুর করার জন্য তিনি নির্দেশ দেন যে তাদের বাড়িঘর যেন কারো অক্ষত না থাকে, এবং একই সাথে তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে একটা হুমকি দেন যে তারা যেন মনে রাখে যে তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে। এই কথোপকথনের মাধ্যমে এইটা তদন্ত সংস্থার কাছে সুস্পষ্ট হয়েছে। সেই অডিও ক্লিপের বক্তব্য তুলে ধরে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন, এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। আগামী 15ই মে অথবা তার পূর্বে তাদেরকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে তাদের এই কনভারসেশনের ব্যাপারে তাদের যে কন্ডাক্ট সেগুলো ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। এদিকে মে মাসে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু হবে। আল জাজিরাকে দেয়া প্রধান উপদেষ্টার এমন সাক্ষাৎকারের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী কাজ চলছে, যত দ্রুত সম্ভব
তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। বাইরে মাননীয় প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টারা যা বলছেন সেটা তাদের রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা বলছেন। তদন্ত সংস্থা প্রসিকিউশন স্বাধীন এবং নিরপেক্ষভাবে তদন্ত করছে। তদন্তের প্রয়োজনে যতটুকু সময় নেওয়া দরকার তারা নিচ্ছে এবং আমরা আশা করছি খুবই দ্রুততম সময়ের মধ্যে তারা চার্জশিট দিতে পারবেন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং বিশ্বমানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। ডক্টর ইউনূস বলেন, বন্দর ব্যবস্থাপনায় এমন অপারেটরদের সম্পৃক্ত করতে হবে যেন বাংলাদেশের পোর্টগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে পারে। অন্তর্বর্তী সরকার বিনিয়োগে হাবের কথা বলছে, তা বাস্তবায়ন করতে হলে এদেশের বন্দরগুলোকে বিশ্বমানের করতেই হবে। সংবিধানের মৌলিক সংস্কারগুলো জনগণের ম্যান্ডেট নিয়ে করলেই বেশি টেকসই হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে গণসংহতি আন্দোলনের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। এরপর বিকেলে ইসলামী আন্দোলনের সাথে বৈঠক শেষে মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় সংলাপের প্রয়োজন বলে মনে করেন এনসিপির নেতারা। প্রয়োজনীয় সংস্কার শেষেই জাতীয় নির্বাচন হওয়ার ব্যাপারে ঐক্যমত প্রকাশ করে উভয় দল। সাদরিনা খন্দকারের রিপোর্ট। চলমান সংস্কার এবং রাজনৈতিক নানা বিষয়ে আলোচনা করতে বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং গণসংহতি আন্দোলন। দুপুরে বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এবং গণসংহতি আন্দোলন। বৈঠক শেষে দল দুটির নেতা বলেন, প্রয়োজনীয় সংস্কার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে একমত হয়েছেন তারা। তো এই জায়গায় আমরা একমত যে সংসদে কেবল সংশোধনের মাধ্যমে সংবিধান পরিবর্তন করার আসলে এটা টেকসই হবে না, বরং জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান পরিবর্তন করতে হবে। এদিকে বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈঠক করে এনসিপি। পরে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, মানবিক করিডোরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় সংলাপ প্রয়োজন। আর ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন চান তারা। এই ফ্যাসিস্ট যে হাজার হাজার মায়ের কোল খালি করেছে, সন্তান হারা করেছে, আমাদের দেশে টাকা পাচার করেছে, এদের বিচার দলগত সহ আগে হবে, তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায়, তারপর নির্বাচন আমরা চাই, সংস্কার প্রয়োজনীয় হবে, তারপর জাতীয় নির্বাচন। এর আগে ইসলামী আন্দোলনের সঙ্গে দুপুরে বৈঠক করে এবি পার্টি। বৈঠকে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে দেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পাঠানো দুদেশের মধ্যকার সিদ্ধান্ত বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির ঢাকা অফিসের বিবৃতিতে জানানো হয়, এরকম পরিস্থিতিতে জাতিসংঘের ভূমিকা সীমিত। জাতিসংঘ জানিয়েছে, বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পাঠানোর আগে বাংলাদেশ এবং মিয়ানমার উভয় দেশের সরকারের সম্মতি প্রয়োজন। আইনি বাধ্যবাধকতায় সংশ্লিষ্ট দেশের সরকারের অনুমতি ছাড়া সীমান্ত পেরিয়ে কোনো মানবিক সহায়তা জাতিসংঘ পাঠাতে পারবে না। দেশে হিংসা, প্রতিহিংসা, হানাহানি চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেঁচে থাকার জন্য বিভেদ মুক্ত নতুন সমাজ সৃষ্টির সুযোগ হয়েছে। রাজনীতির মধ্যে হিন্দু মুসলিমকে আলাদা করে দেয় বলেও মন্তব্য করেন তিনি। আর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরদের মালিকানার কলকারখানা বন্ধ না করে প্রশাসক নিয়োগের আহ্বান জানান রুহুল কবির রিজভী। বুধবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। ঠাকুরগাঁওয়ে পৌর শহরের মন্দিরপাড়ায় সেন্ট তেরেজা স্কুলে অভ্যর্থনা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার পর প্রধান লক্ষ্য ছিল গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা, কিন্তু তা থেকে বঞ্চিত হয়েছে দেশের মানুষ। তিনি বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। সবার মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠা, এটা থেকে আমরা দুর্ভাগ্যক্রমে অনেক দিন এটা বঞ্চিত ছিল। আমরা আবার সুযোগ পেয়েছি,
আমাদের ছেলেমেয়েরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে আপনার নতুন একটা সুযোগ তৈরি করে দিয়েছে। রাজনীতি মাঝে মধ্যে হিন্দু মুসলিমকে আলাদা করে দেয় মন্তব্য করে মির্জা ফখরুল বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান। আমাদের দুর্ভাগ্য যে আজকাল গোটা পৃথিবী কেমন যেন একটা ডিভাইসিভ হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। হিংসা, প্রতিহিংসা, হানাহানি, এটা গোটা পৃথিবীময় চলছে। এটাকে থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে সত্যিকার অর্থে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা। এদিকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসের কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদ পতনের পরে ভিন্ন আঙ্গিকে হবে এবারের শ্রমিক সমাবেশ। কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো। আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয় না। বৃহস্পতিবারের এই শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সমাবেশ থেকে দেশবাসীর জন্য বার্তা দেওয়া হবে বলেও জানান তিনি। অসঙ্গতি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। রোহিঙ্গারা যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে এজন্য ভোটার তালিকা হালনাগাদে কক্সবাজারের 56টি এলাকা ধরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আর যাদের 2টি ভোটার আইডি কার্ড রয়েছে যাচাই বাছাই শেষে দ্বিতীয়টি বাতিল করা হবে। সকালে নির্বাচন কমিশন ভবনে রোহিঙ্গাদের শনাক্ত করে বাদ দেওয়া সংক্রান্ত বৈঠক শেষে এসব জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ। এ সময় তিনি জানান, ভোটার তালিকা নিয়ে দেশব্যাপী নিয়মিত হালনাগাদ কার্যক্রম করছে ইসি। এছাড়াও জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রক্রিয়ায় নাগরিকের ভুল বা অবৈধ তথ্য না থাকলে তা সহজীকরণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। জানান, টেকনিক্যাল ত্রুটির কারণে কেউ একাধিক এনআইডি পেয়ে থাকলে তাদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে সমাধান করছে কমিশন। এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, ইশরাকের গ্যাজেটের বিষয়ে 10 দিনের মধ্যে নিষ্পত্তি করতে আদালতের নির্দেশনা থেকেই ইসি বিজ্ঞপ্তি দিয়েছে। পর্যায় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত। পাশাপাশি আমরা সাম্প্রতিক সময়ে আপনার রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেই জন্য আমাদের যে বিশেষ এলাকা আছে 56টা উপজেলাকে সংশ্লিষ্ট করে সেগুলো আমরা নিয়মিতভাবে আমরা হালনাগাদ করে থাকি। আর রোহিঙ্গাদের তারপরেও প্রতারণামূলকভাবে যদি কেউ ঢুকে যায় সেটা প্রাত্যহিকভাবে আমাদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার শুনানির দিন ধার্য করেছে আদালত। এর আগে তাকে জামিন দেয় হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার দ্বৈত বেঞ্চ চিন্ময় দাসকে জামিন দেন। গত বছরের 25শে অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েকদিন পর 31শে অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ওই বছরের 25শে নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয়। অন্তর্বর্তী সরকার গঠিত নারী সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ অবিলম্বে বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এমন জঘন্য প্রস্তাব স্বৈরাচার হাসিনা সরকারও করার সাহস পায়নি মন্তব্য করে তারা সতর্ক করেছেন, এই প্রস্তাব বাস্তবায়ন করতে হলে লাখো মুসলমানদের লাশের ওপর দিয়ে তা করতে হবে। নাহিদ প্রিন্সের আরেকটি রিপোর্ট। নারীর ক্ষমতায়ন ও বৈষম্য দূর করার উদ্দেশ্যে গেল 19 এপ্রিল অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দেয় নারী বিষয়ক সংস্কার কমিশন, যেখানে মুসলিম পারিবারিক আইনের সংশোধন, যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতির প্রদানসহ বেশ কিছু প্রস্তাব করা হয়েছে, যা কুরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ উঠেছে। বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলামোফোবিয়া আমাদের করণীয় বিষয়ে সেমিনারের আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ। সেমিনারে বলা হয়, নারী কমিশনের সংস্কার প্রস্তাব মূলত পশ্চিমা এজেন্ট বাস্তবায়ন ও পারিবারিক ব্যবস্থা ধ্বংসের নীল নকশা। বাংলাদেশে যে সমস্ত নারীরা বিপদে পড়ে বিভিন্ন ফাঁদে পড়ে একটা খারাপ পেশায় গিয়েছেন, আমরা তাদেরকে সেই পেশা থেকে ফিরিয়ে আনতে চাই, পুনর্বাসন করতে চাই। আপনারা তাদেরকে পেশা হিসাবে স্বীকৃতি দিয়ে নারীর অবমাননা করেছেন। 5ই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে
এই প্রস্তাবনার এক চুল পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয় আমাদের লাশের উপর দিয়ে করতে হবে, আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। 5 মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান, 5 মিনিটও সময় পাবেন না। নারী কমিশনের পেছনে বড় শক্তির ষড়যন্ত্র দেখছেন জামাতে ইসলামের আমির। বলেন অতীতের মতো সব চক্রান্ত মোকাবেলা করা হবে। এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। এর জন্য আবারও বলি, A to Z আমরা এই কমিশনই মানি না। এটা পক্ষপাত দুষ্ট, আমরা এটা মানব না। আমাদের সাফ কথা, এটা মানব না আমরা। এর জন্য কোনো আন্দোলনেও আমরা যেতে চাই না, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলনে যাব। বিদ্যমান নারী কমিশন প্রত্যাহার করে আলেম ওলামা সহ দেশের সুস্থ চিন্তার নারীদের নিয়ে নতুন কমিশন গঠনের দাবি জানান বক্তারা। নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা। দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী প্রতিষ্ঠান এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের সব ব্যাংক এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাব স্থগিত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো। আজ অ্যাটকো নির্বাহী পরিষদের এক জরুরি সভায় এই উদ্বেগ জানানো হয়। পরে সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এশিয়াটিক গ্রুপের প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের কারণে দেশের সব টেলিভিশন চ্যানেল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে অ্যাটকো নির্বাহী পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং দ্রুততম সময়ে বিষয়টির সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করছে। গত 23 এপ্রিল এক চিঠির মাধ্যমে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের ব্যাংক এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সব হিসাব স্থগিত রাখার নির্দেশনা দেয় NBR এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল। সব রকমের জ্বালানি তেলের দাম লিটার প্রতি 1 টাকা করে কমিয়ে মে মাসের জন্য দাম নির্ধারণ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে একথা জানানো হয়, যা কার্যকর হবে 1 মে থেকে। সিদ্ধান্ত অনুযায়ী মে মাসে ডিজেল প্রতি লিটার 104 টাকা, কেরোসিন 104 টাকা, অকটেন 125 টাকা এবং পেট্রোল 121 টাকায় বিক্রি হবে। প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে এই দাম নির্ধারণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রতি অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন, নির্বাচন নিয়ে টালবাহানা মেনে নেবে না দেশের মানুষ। বিকেলে ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলায় ইউনিয়ন বিএনপির জনসভায় তিনি এই কথা বলেন। কৃষক দলের সাধারণ সম্পাদক বলেন, প্রয়োজনে আবার লড়াই করে গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে। এ সময় আরও বক্তব্য রাখেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির সহ অন্যরা। রাজধানীতে অনুষ্ঠিত হলো অ্যাক্টিভ প্লাস বাংলাদেশ আয়োজিত দিনব্যাপী অ্যাক্টিভ ফান ফেস্ট। শিশুদের এই ইভেন্টের হাইজিন পার্টনার হিসেবে কাজ করেছে ডেটল। সম্প্রতি হাতিরঝিলে এই আয়োজনে প্রায় 1500 শিশু অংশ নেয়। 3টি ক্যাটাগরিতে শিশুদের দৌড় আয়োজন করা হয়। তারা দিনব্যাপী উপভোগ করে বিভিন্ন রাইড। এছাড়া চিত্রাঙ্কন, ম্যাজিক সহ ছিল নানা আয়োজন। এই ইভেন্টে সার্বিক হাইজিন ব্যবস্থাপনায় কাজ করে ডেটল। একই দিন ডেটল টিমের সদস্যরা পরিচ্ছন্নতা অভিযান চালায় হাতিরঝিল এলাকায়। পরে তারা সবাই দেশ পরিচ্ছন্নতার শপথ গ্রহণ করে। BSRM এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল BSRM স্কুল অব ইঞ্জিনিয়ারিং। দুপুরে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলিয়া হাসান আবেদের স্মরণে ভিডিও চিত্র প্রদর্শনী হয়। পরে BSRM স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেশে থেকে কাজ করার আহ্বান জানান BSRM এর চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী। বলেন, ভালো কিছু তখনই সম্ভব যখন প্রতিষ্ঠানগুলো বৃহত্তর কল্যাণের জন্য একত্রিত হয়ে কাজ করে। অনুষ্ঠানে তরুণ মেধাবীদের মধ্যে শুধু তথ্য প্রযুক্তির দক্ষতা নয়, মূল্যবোধ, দায়িত্ববোধ ও দেশের সেবায় আত্মনিয়োগের মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। মার্কিন টেল ব্যাংক অর্থনীতির খবর।
গতানুগতিক নয়, বাস্তবায়ন করা যায়। এবার তেমন বাজেট ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের এক সভায় তিনি একথা বলেন। আর বাণিজ্য উপদেষ্টা বলেছেন, প্রকল্পের নামে অর্থ ব্যয়ের মহোৎসব করত হাসিনার সরকার। সেলিম মালিকের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও জাতীয় বাজেট ঘোষণার আগে দেশের ব্যবসায়ী, শিল্প সংগঠন ও সরকারের বাজেট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে এবারও পরামর্শ কমিটির সভার আয়োজন করে এনবিআর। ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে করমুক্ত আয়সীমা 1 লাখ টাকা বাড়ানোর পাশাপাশি কাঁচামাল আমদানি এবং পণ্য রপ্তানিতে অগ্রিম কর ও শুল্ক ছাড়ের দাবি জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সহ বিভিন্ন সংগঠনের নেতারা। আটকে 2, 3, 4 দিন 5 দিন রেখে দিবে ওই ভ্যাট অফিসের কোথাও কাস্টডিতে, ততক্ষণ আমার শিপমেন্ট ডেট ফেল। শিল্প পরিচালনায় ব্যয় কমানোর জন্য উৎপাদনকারীদের জন্য আমদানি পর্যায়ে প্রদেয় অগ্রিম আয়করের হার ধাপে ধাপে কমিয়ে আনার প্রস্তাব করা হচ্ছে। এ সময় ব্যবসার পরিবেশ উন্নয়নে সব ধরনের পদক্ষেপের আশ্বাস দেন বিডার চেয়ারম্যান। আর এনবিআর চেয়ারম্যান জানান, কর ফাঁকি রোধের পাশাপাশি আদায় বাড়াতে এবার পুরোপুরি ডিজিটালের পথে হাঁটছে সংস্থাটি। আপনারা সবাই মিলে যেটা এগ্রি করবেন সেই ফর্মুলা আমরা যন্ত্রকে দেব, যন্ত্র সেই অনুযায়ী ক্যালকুলেশন করবে এবং সেই আঙ্গিকেই কিন্তু আমরা কিছু কিছু যান্ত্রিকীকরণের দিকে এগিয়েছি এবং সেটাকে আরও বাড়াবো। বাণিজ্য উপদেষ্টার অভিযোগ, অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক প্রকল্পে হাজার হাজার কোটি টাকা খরচের উৎসব করেছে হাসিনা সরকার। বাজেটটাই করা হতো ব্যয়ের মহোৎসব করার জন্য। আমরা কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বাস্তবতার ভিত্তিতে একটা বাজেট তৈরি করা, ব্যয় ভিত্তিক না, আমাদের লক্ষ্য ভিত্তিক একটা বাজেট তৈরি করা। আর অর্থ উপদেষ্টার আশ্বাস, এবার বাজেট হবে ততটুকু যতটুকু বাস্তবায়নযোগ্য। চিরাচরিতভাবে যে বাজেটগুলি হয় অনেক কিছু বলে যায়, পরবর্তী বছরে কি হলো না হলো নবরী বদল, এবং এটা কেউ প্রশ্ন করে না। অর্থাৎ আমরা একটু মাইন্ডফুল, যেটা বলবো সেটা চেষ্টা করব। আলোচনার মাধ্যমে ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের সময় বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। কিন্তু আমি মাঝে মাঝে দুঃখ পাই। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।